বাঙালি জীবনের প্রতিটি উৎসব ও অনুষ্ঠান উদযাপন মানে সুস্বাদু খাবারের আয়োজন। প্রতিটি পরিবারে প্রতিদিনের মজাদার খাবার তৈরি করতে বর্জ্য তেল ব্যবহার করে। কিন্তু আমরা কি আমাদের চাহিদা অনুযায়ী বর্জ্য তেল উৎপাদন করি? বাংলাদেশে তৈলবীজ চাষাবাদের পরিমাণ 7.97 লাখ হেক্টর। তৈলবীজ উৎপাদন 9.65 লাখ মেট্রিক টন। চাহিদা অনুসারে তৈল উৎপাদন সামান্য। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বর্জ্য তেলের চাহিদা আকাশচুম্বী হচ্ছে। বাংলাদেশে বর্জ্য তৈলের চাহিদা ও যোগানের চিত্র। প্রতি বছর 31,49,474 মেট্রিক টন বর্জ্য তৈল ব্যবহৃত হয়। চাহিদা এবং উৎপাদনের মধ্যে ঘাটতি হচ্ছে 26,56,974 মেট্রিক টন। এই ঘাটতি সমাধানের উপায় কি? অন্য দেশ থেকে তেল আমদানি। বাংলাদেশে 2013 থেকে 2014 অর্থ বছরে 20,10,156 মেট্রিক টন পাম অয়েল আমদানি করতে হয়। এতে প্রতি বছর 13 থেকে 20,000 কোটি টাকা বিদেশে চলে যায়। এর কি অন্য কোনো উপায় আছে? বাংলাদেশ কি পাম অয়েল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে না? হ্যাঁ, আমরা সোনালী পাম অয়েল পামের সাহায্য নিতে পারি। অয়েল পামে প্রচুর পরিমাণে তৈল উৎপাদন করা যায়। এটি স্বাস্থ্যের জন্য বরাবরই ভালো। অয়েল পামের ফল থেকে পাম অয়েল ও কার্নেল অয়েল উৎপন্ন হয়। পাম অয়েল ভিটামিন এ ও ই সমৃদ্ধ এবং উন্নত বিশ্বে পুষ্টির আদর্শ উৎস হিসাবে বিবেচিত। বাংলাদেশে অয়েল পাম উৎপাদনের উপযোগী আবহাওয়া ও জলবায়ু রয়েছে। অয়েল পাম ট্রপিক্যাল অঞ্চলের ফসল। সুবন্টিত বৃষ্টিপাত মাসে 150 অথবা বছরে 2000 থেকে 4000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। সেই সব অঞ্চলে অয়েল পাম ভালো ফলন দেয়। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে স্বল্পমেয়াদী সেচের প্রয়োজন হয়। বাইশ থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো সেচ ব্যবস্থায় এবং সঠিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ভালো ফলন দেয়। অয়েল পামে প্রতিদিন কমপক্ষে 5 ঘন্টা সরাসরি সূর্যের আলোর প্রয়োজন পড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে 450 থেকে 900 মিটার উচ্চতায় 80% অধিক আর্দ্রতায় অয়েল পাম গাছ ভালো বৃদ্ধি পায়। অয়েল পাম সব ধরনের মাটিতে জন্মায়। উঁচু সুনিষ্কাশিত পলি দোআঁশ গভীর ভালো পানি ধারণ ক্ষমতা সম্পন্ন মাটিতে অয়েল পাম ভালো জন্মে। উচ্চমাত্রায় অম্ল ও ক্ষার ওয়াটার লগড উপকূলীয় বালু মাটিতে অয়েল পাম চাষ পরিহার করতে হবে। অয়েল পামের হাইব্রিড টেনেরা জাতকে শুধুমাত্র বাণিজ্যিকভাবে চাষ করা হয়। টেনেরা মোটা খোসাযুক্ত ডোরা ফিমেল প্যারেন্ট, খোসাবিহীন পিসিফেরা মেল প্যারেন্টের মধ্যে ক্রস। টেনেরা পাতলা খোসা, মধ্যম থেকে বেশি পরিমাণে মেসোকাপ বিশিষ্ট, অধিক পরিমাণে তৈল থাকে। দুই ধাপে নার্সারি করা যায়, সিঙ্গেল স্টেজ ও ডাবল স্টেজ। সিঙ্গেল স্টেজ নার্সারির ক্ষেত্রে প্রথমে পলি দোআঁশ মাটি ও জৈব সার ভালোভাবে মিশিয়ে ব্যাগ পূর্ণ করে 45 সেন্টিমিটার ব্যবধানে সাজিয়ে রেখে প্রতিটি ব্যাগে একটি করে অঙ্কুরিত বীজ গুজে দিতে হবে। গ্রীষ্মকালে ধানের খোসা দিয়ে মালচিং করা বাঞ্ছনীয়। নার্সারিতে অবশ্যই অস্থায়ী ছায়ার ব্যবস্থা করতে হবে। রুজ ক্যান অথবা স্প্রিংকলারের সাহায্যে নিয়মিত সেচ ও নির্দিষ্ট সময় পর পর সার প্রয়োগ করা প্রয়োজন। ডাবল স্টেজ নার্সারির ক্ষেত্রে প্রথমে ছোট বা মাঝারি পলিথিন ব্যাগে পলি মাটি ও সার দ্বারা ব্যাগ পূর্ণ করে প্রতিটি ব্যাগে একটি করে অঙ্কুরিত বীজ গুজে দিতে হবে। 3 মাস পর বড় পলিথিনে স্থানান্তরিত করে ত্রিভুজ আকৃতিতে 90 সেন্টিমিটার দূরত্বে রাখা প্রয়োজন। গ্রীষ্মকালে মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য চারার গোড়ার চারপাশে মালচিং করা বাঞ্ছনীয়।
রুজ ক্যান, স্প্রিংকলার বা ডিপ ইরিগেশনের মাধ্যমে সেচ দিতে হবে। নার্সারির চারপাশে কাঠগাছের সারি দিয়ে সীমানা দেওয়া বাঞ্ছনীয়। চারা রোপণের আগে জমি অবশ্যই সমান করা প্রয়োজন। ত্রিভুজ আকৃতিতে 9 মিটার দূরত্বে চারা লাগাতে হবে। এই পদ্ধতিতে প্রতি একরে 57টি এবং প্রতি হেক্টরে 143টি চারা লাগানো যায়। চারা রোপণের শুরুতে গর্ত এঁকে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য, 60 সেন্টিমিটার প্রস্থ, 60 সেন্টিমিটার গভীরতা সম্পন্ন গর্ত খনন করতে হবে। ডিগার মেশিন দিয়ে গর্ত খনন করা যায়। প্রতিটি গর্ত খনন করতে 2 থেকে 3 মিনিট সময় নেয়। এতে সময় ও মজুরি সঞ্চয় হয়। চারা রোপণের জন্য 14 থেকে 18 মাস বয়সী, 3 থেকে 4 ফিট লম্বা, 13 থেকে 14টি গাঢ় সবুজ পাতা বিশিষ্ট স্বাস্থ্যবান চারাই আদর্শ। শুধুমাত্র রোপণের দিন নার্সারি থেকে চারা মাঠে নেওয়া উচিত। অয়েল পাম চারা রোপণের জন্য প্রয়োজনীয় সারের তালিকা: 140 গ্রাম টিএসপি, 250 গ্রাম ডিএপি অথবা 250 গ্রাম রক ফসফেট, 50 গ্রাম ফোরেট। 1 ঝুড়ি জৈব সার মাটির সাথে মিশিয়ে অর্ধেক গর্ত ভর্তি করতে হবে। পলিথিন ব্যাগ লম্বালম্বিভাবে কেটে চারা থেকে ছাড়িয়ে নিয়ে গর্তে বসিয়ে অবশিষ্ট মাটি দিয়ে গর্ত ভরাট করে পা দিয়ে চারার চারপাশের মাটি হালকাভাবে বসিয়ে দিতে হবে। চারা গোড়ার চারপাশের মাটি সমান্তরাল থেকে 3 থেকে 4 সেন্টিমিটার নিচু রেখে গোল আকৃতিতে বেসিন কাটতে হবে। চারা রোপণের পর বেসিনে অবশ্যই সেচ দেওয়া প্রয়োজন। সব ঋতুতেই চারা লাগানো যায়, তবে জুন থেকে অক্টোবর মাসের মধ্যে চারা লাগানো উত্তম। গ্রীষ্মকালে চারা রোপণ করা হলে সেচ, মালচিং, কভার ক্রপসের ব্যবস্থা থাকলে তাপমাত্রার ক্ষতিকর প্রভাব অতিক্রম করা যায়। গাছের বৃদ্ধির জন্য নির্দিষ্ট পরিমাণে পাতা থাকা প্রয়োজন। ঝুলন্ত ও রোগাগ্রস্ত পাতা কেটে ফেলতে হবে। অতিরিক্ত পাতা কাটা উচিত না, এতে গাছের বৃদ্ধি এবং ফলন দেওয়াতে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়ে। প্রথম বছর চারার ভিতরের চারপাশের মাটি সরিয়ে 1 মিটার ব্যাসার্ধে বেসিন কাটতে হবে। বেসিন অবশ্যই দ্বিতীয় বছর 2 মিটার, তৃতীয় বছর 3 মিটার ব্যাসার্ধ দেওয়া প্রয়োজন। বেসিন এলাকায় সক্রিয় সতেজ মূল থাকে। বেসিন অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে। এতে সার ও পানি শোষণে আগাছা মূল গাছের সাথে প্রতিযোগিতা করতে পারে না। হাতে অথবা আগাছানাশক গ্লাইকোসাইড 1.5 মিলিগ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করে বেসিন অঞ্চল নিয়মিত পরিষ্কার রাখা আবশ্যক। মালচিং, কভার ক্রপস এবং আন্তঃফসল আগাছা কমায়, মাটির আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অয়েল পাম দ্রুত বর্ধনশীল, অধিক উৎপাদনশীল জৈব পুঞ্জভূত ফসল। এতে পরিমিত সেচের প্রয়োজন হয়। সেচের ব্যবস্থা না থাকলে অয়েল পাম চাষ করা যায় না। অপর্যাপ্ত সেচ পাতা উৎপাদন কমিয়ে ফেলে, লিঙ্গের অনুপাতকে প্রভাবিত করে পুষ্পবিন্যাসে গর্ভপাত ঘটায়, ফলে ফলন কমে যায়। 3 বছর বয়সী গাছে 200 থেকে 250 লিটার পানির প্রয়োজন হয়। গ্রীষ্মকালে বয়স্ক গাছের ক্ষেত্রে পানির পরিমাণ বাড়িয়ে 250 থেকে 300 লিটার পর্যন্ত দিতে হয়। পানির অপর্যাপ্ত থাকলে বেসিন পদ্ধতিতে সেচ দেওয়া যায়। প্রতিটি চ্যানেল স্বতন্ত্রভাবে সাব চ্যানেলের সাথে যুক্ত থাকে। সেচের আরও 2টি কার্যকর পদ্ধতি রয়েছে: পানির অপর্যাপ্ততা এবং উঁচু নিচু বন্ধুর
জমির ক্ষেত্রে মাইক্রো স্প্রিংকলার এবং ডিপ পদ্ধতি ব্যবহার করা যায়। ডিপ পদ্ধতিতে প্রতিটি গাছের গোড়ায় 4টি ডিপার স্থাপন করতে হয়। প্রতিটি ডিপার ঘন্টায় 8 লিটার পানি নির্গমন করতে পারে। প্রতিবার 6 থেকে 7 ঘন্টা সেচ দেওয়াই যথেষ্ট। সঠিক নির্গমনের জন্য ডিপার নির্দিষ্ট সময়ে পর পর চেক করা উচিত। মাইক্রো স্প্রিংকলার পদ্ধতিতে প্রতিটি গাছের গোড়ায় 2টো জ্যাক স্প্রিংকলার দিতে হয়। প্রতিটি জ্যাক ঘন্টায় 40 লিটার পানি নির্গমন করতে পারে বিধায় 2 থেকে 3 ঘন্টা সেচই যথেষ্ট। গ্রীষ্মকালে মাটি ও জলবায়ুর অবস্থান ভেদে সেচের পরিমাণের কম বেশি হতে পারে। চলমান পানির লাইন গাছের গোড়া দিয়ে নেওয়া যাবে না। মালচিং। মালচিং মাটির আর্দ্রতা ধরে রাখে আগাছা দমন করতে সাহায্য করে। পাম ফলের ব্রাঞ্চ, নারিকেলের খোসা, ঘাস, আখের আঁশ, গাছের শুকনো পাতা দিয়ে মালচিং করা যায়। পুষ্টি। অয়েল পাম গাছ বাড়ি খাদক। গাছের বৃদ্ধি ভালো ফলনের জন্য মাইক্রো ও ম্যাক্রো পুষ্টির সুসমন্বয়ের প্রয়োজন। গাছ লাগানোর 3 মাসের মধ্যে সার দিতে হবে। সারের পরিমাণ: ইউরিয়া 850 গ্রাম, টিএসপি 435 গ্রাম, এমওপি 660 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 125 গ্রাম প্রথম বছর। ইউরিয়া 1740 গ্রাম, টিএসপি 870 গ্রাম, এমওপি 1333 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 250 গ্রাম দ্বিতীয় বছর। ইউরিয়া 2610 গ্রাম, টিএসপি 1306 গ্রাম, এমওপি 2000 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 500 গ্রাম তৃতীয় বছর। বছরে 4 বার সার প্রয়োগ করতে হয়। প্রতিবার 4 ভাগের সমান 1 ভাগ সার প্রয়োগ করতে হবে। গাছের পাতা কুঁচকানো দেখা গেলে 100 গ্রাম বোরেক্স দিতে হবে। দ্বিতীয় ডোজ সারের সাথে 50 কেজি জৈব সার অথবা সবুজ গাছ দিতে হবে। প্রতি গাছে 5 কেজি নিম কেক প্রয়োগ করা ভালো। বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করে নাইট্রোজেন সারের মাত্রা কমানো যায়। গাছের মূল শিকড় থেকে 60 সেন্টিমিটার দূরে পরিষ্কার বেসিনে সার প্রয়োগ করতে হবে। হাতল বা আছড়ার মাধ্যমে বেসিনের সার মাটি ঘেটে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগের সাথে সাথে অবশ্যই সেচ দেওয়া প্রয়োজন। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতা কমলা বর্ণ ধারণ করে। সমস্যাটি অতিক্রমের জন্য বছরে 2 কেজি ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে। মাটি এবং পাতার পুষ্টি বিশ্লেষণ অনুসরণ করতে হবে। বোরনের অভাবে পাতার গোড়ার দিকে এবং কচি পাতা কুঁচকে যায়। বছরে 100 গ্রাম বোরেক্স প্রয়োগ করতে হবে এবং মাটি ও পাতার পুষ্টির বিশ্লেষণ অনুসরণ করতে হবে। গাছের পাতায় সাদা দাগ নাইট্রোজেন এবং পটাশিয়ামের অসামঞ্জস্যতাকে বোঝায়। কচি পাতায় সাদা দাগ দেখা গেলে বছরে 3 কেজি মিউরেট অফ পটাশ প্রয়োগ করতে হয়। কিছুদিনের জন্য ইউরিয়া প্রয়োগ বন্ধ রাখতে হবে। পাতার গোড়ায় কমলা রং ধারণ করলে পটাশিয়ামের ঘাটতি বোঝা যায়। বছরে 2 কেজি মিউরেট অফ পটাশ দিতে হয়। অয়েল পাম চাষাবাদের প্রথম দিকে সানহ্যাম জৈব সার হিসাবে চাষাবাদ করা যায়। সানহ্যাম বায়ুমণ্ডলে নাইট্রোজেনের সমতা রক্ষা করে, মাটিতে জৈবপুঞ্জ যোগ করে উর্বরতা বৃদ্ধি করে, গ্রীষ্মকালে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে।
সানহ্যাম 60 থেকে 65 দিনের মধ্যে ফুল আসে। ফুল আসার সাথে সাথে গাছগুলো কেটে বেসিনে মাটির সাথে ডেকে দিতে হয়। এটি মাটিতে পানি ধরে রাখতে সাহায্য করে এবং আগাছা দমন করতে সাহায্য করে। লেগুয়াম কভার ক্রপস বায়ুমণ্ডলের নাইট্রোজেন নির্ধারণ করে, মাটিতে জৈব পুঞ্জ যোগ করে। অয়েল পাম বাগানে পিউরেরিয়া, ক্যালফোগুনিয়া, সেন্টোসিমা, মাইমোসা, মেসোনা, এসপিএস কভার ক্রপস হিসাবে লাগানো হয়। আন্তঃফসল। অয়েল পাম দীর্ঘ তারুণ্যের বহুবর্ষজীবী ফসল। তারুণ্যের প্রথম 3 বছর অয়েল পাম বাগানে প্রচুর খালি জায়গা থাকে। এই সময়ে খালি জায়গাগুলোতে আন্তঃফসল বা সাথী ফসল করা যায়। প্রধান ফসলের আলো, পানি, পুষ্টির সাথে প্রতিযোগিতা করে না এমন ফসল লাগানো উচিত। যেমন শাক, সবজি, কলা, তামাক, মরিচ, হলুদ, ভুট্টা, আখ। তৈলজাতীয় বাদাম, সূর্যমুখী, জিঞ্জেলি, ডালজাতীয় ছোলা ইত্যাদি। যেসব সাথী ফসল সেচের পানিতে ক্ষতি হয় সেই সব ফসল চাষ করা যাবে না, কারণ অয়েল পাম পানির অভাব সইতে পারে না। সাথী ফসল চাষ করার সময় অয়েল পামের পাতা কাটা যাবে না, কারণ এতে সালেক সংশ্লেষণ কর্মকাণ্ড ব্যাহত হয়। অয়েল পাম গাছের গোড়ায় সাথী ফসল চাষ করা যায় না, এতে মূল শিকড় ক্ষতিগ্রস্ত হয়, ফলে পানি ও পুষ্টির শোষণ ক্ষমতা কমে যায়। অয়েল পাম চারা লাগানোর 14 থেকে 18 মাসের মধ্যে ফুল চলে আসে। একই গাছে পুরুষ ও স্ত্রী ফুল জন্মে। প্রথম ধাপে পুরুষ ও স্ত্রী ফুল হাত দিয়ে তুলে ফেলতে হবে, এতে গাছ পর্যাপ্ত শক্তিশালী মূলের শোষণ প্রক্রিয়াকে উন্নত করে। অয়েল পাম উচ্চ ক্রস পরাগায়ন সম্পন্ন ফসল। বাতাস ও পোকামাকড়ের সাহায্যে পরাগায়ন ঘটে। এলিডুভায়াস কামরোনিকাস নামক পোকা উচ্চ পরাগায়ন ঘটিয়ে অধিক ফল ধরতে সাহায্য করে। অয়েল পাম রোপণের 1 থেকে 1.5 বছরের মধ্যে উইবিল বাগানে ছাড়তে হয়। গাছের বাড়তি ভালো না হলে 3 বছর পর উইবিল ছাড়তে হবে। অয়েল পাম দীর্ঘ সময়ের বহুবর্ষজীবী ফসল। রোপণের 3 থেকে 4 বছরের মধ্যে বাগানের ভিতরে প্রচুর খালি জায়গা হয়। বাগানের ভিতরে গবাদি পশু, ছাগল, ভেড়া অনায়াসে পালন করা যায়। এতে অতিরিক্ত আয় আসে এবং বাগানের জন্য প্রয়োজনীয় জৈব সারের ব্যবস্থা হয়ে যায়। এতে মাটির পুষ্টির পর্যাপ্ততা পায়। রাইনোসরাস বিটলের আক্রমণে পাতার সিলহুটে গুজ আকৃতির খালি দেখা যায়। পত্রবৃন্তের মাঝে স্থায়ী গর্ত দেখা যায়। প্রাপ্তবয়স্ক বিটেল গাছের মুকুটের সুরঙ্গের নরম অংশে অবস্থান করে নরম কোষ বা পানরস খেয়ে বেঁচে থাকে। এটি প্রজননের অংশে ধ্বংস করা উচিত। কাস্টার কেক পাউডার মিশ্রিত স্যানিটেশন বসিয়ে একে নিয়ন্ত্রণ করা যায়। মেন্টাহিজিয়াম এনিসাপ্লাই ব্যবহার করে জৈবিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। জৈব সারে মেন্টাহিজিয়াম এনিসাপ্লাই ব্যবহার করে পোকার লার্ভা অংশে ধ্বংস করা যায়। বিশ গ্রাম ফোরেট
পারফোরেটেড পলিথিন ব্যাগে ঢুকিয়ে গাছের নরম ডগায় রেখে দিলে প্রতি মাসে অবস্থানের পরিবর্তিত হয়ে নতুন পাতা গজাবে। পচা জৈব সার সরাসরি প্রয়োগ করা উচিত না, এতে পোকামাকড়ের প্রথম ধাপের লার্ভা ও ডিম থাকে। পশু পাখি পাম ফলের মেসোকাপ অংশের ক্ষতি করে, ফলে ফল পড়ে যায়, তেলের পরিমাণ হ্রাস পায়। ফল ধরার 150 দিনের মধ্যে ওয়্যার মেশ শুকনো পাতা দিয়ে ফল রেখে দিতে হবে। পাখি তাড়ানোর যন্ত্র ফিশনেট দিয়ে পাখির উপদ্রব কমানো যায়। কুড়িপচা রোগে আক্রান্ত অয়েল পামের নরম পাতা হলুদ ও মাঝে মাঝে বাদামি বর্ণ ধারণ করে। রোগটি নিয়ন্ত্রণ করতে আক্রান্ত পাতা ও কোষ মুকুট থেকে অপসারণ করতে হবে। কার্বন ডাইজম পানির সাথে মিশিয়ে স্প্রে করলে রোগ নিয়ন্ত্রণে আসে। যদি রোগটি প্রকট আকার ধারণ করে, মুকুটের চারপাশের রোগাগ্রস্ত কোষগুলো স্তরে স্তরে অপসারণ করতে হবে। সতেজ কোষ দেখা গেলে কার্বন ডাইজম পেস্ট প্রয়োগ করতে হবে। পাতা পত্রবৃন্ত ও মুকুটে চকলেট বাদামি বর্ণ ধারণ করলে নেগ্রোসেসের প্রথম লক্ষণ। নেগ্রোসেস পাতা পত্রবৃন্ত গুঁড়িতে বিস্তার করে। একটি তীক্ষ্ণ লোহার রড গাছের কাণ্ডে ঢুকিয়ে দিলে পচা গন্ধযুক্ত তরল রস বেরিয়ে আসবে। এমন লক্ষণে খুব শীঘ্রই টাং সার্জারি করতে হবে। টাং সার্জারিতে আক্রান্ত জায়গার কোষগুলো চিজেল দিয়ে স্তরে স্তরে সরাতে হয়। পরে কার্বন ডাইজম ও মনোকটোফরাস দিয়ে পেস্ট করে আক্রান্ত স্থানে লাগাতে হবে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অঙ্গাণু রক্ষা করতে গরম আলকাতরার পেস্ট লাগানো হয়। ফল ও তৈলের কোনো প্রকার ক্ষতি না করে ফল কাটা উচিত। কালো ফল হলুদ কমলা বর্ণ ধারণ করলে ফলের পরিপক্কতা প্রকাশ পায়। 5 থেকে 10টি ফল গাছের গোড়ায় পড়ে থাকলে পাকা ফল কাটার জন্য প্রস্তুত হিসাবে বিবেচিত হয়। এই পর্যায়ে পাকা ফল আঙ্গুল দিয়ে জোরে চাপ দিলে নরম কমলা বর্ণের তৈল বেরিয়ে আসবে। 5 সেন্টিমিটারের কম বৃন্ত রেখে ফল কাটতে হবে। ছোট গাছের ফল চিজেল দিয়ে কাটা যায়। বয়স্ক লম্বা গাছের ফল অ্যালুমিনিয়ামের পাইপের সাথে ধারালো ছেনি লাগিয়ে কাটতে হয়। কোনো প্রকার ক্ষতি ও বিলম্ব না করে যে কোনো পরিবহনের মাধ্যমে ফল কালেকশন সেন্টারে পাঠাতে হবে। 24 ঘন্টার মধ্যে কালেকশন সেন্টার থেকে প্রসেসিং ইউনিটে চলে যায়। স্বয়ংক্রিয় মেশিনে ক্রুড অয়েল নিষ্কাশন হয়। পাম অয়েল প্রধানত রান্নার কাজে ব্যবহৃত হয়। অনেক মূল্যবান খাবার পণ্য উৎপাদনে যেমন বিস্কিট, আইসক্রিম, সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, মার্গারিন, রান্নার চর্বি কাজে ব্যবহৃত হয়। পাম অয়েল বাড়িতে, কর্মস্থলে, রেস্টুরেন্টে, বিউটি পার্লারে, গাড়িতে ভ্রমণ ও যন্ত্রপাতি চালাতে সাহায্য করে। পাম অয়েল ক্যারোটিন সমৃদ্ধ, ভিটামিন এ ও ই, স্যাচুরেটেড ও আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উপযুক্ত সমন্বয় বিধায়
কোলেস্টেরলের মাত্রার ক্ষতি করে না। বিভিন্ন প্রকার খাবার ভাজার জন্য সবচেয়ে উপযুক্ত হিসাবে বিবেচিত। পাম অয়েল ভাজা খাবারের তাপমাত্রা দীর্ঘদিন ধরে রেখে মচমচে তাজা রাখে এবং অদ্বিতীয় ঘ্রাণ বজায় রাখে। শুধু এখানেই শেষ নয়, পাম অয়েল বায়োডিজেল ও বায়োফুয়েলের সবচেয়ে পরীক্ষিত উৎস। পামের উৎপত্তি আফ্রিকায়, জনপ্রিয়তা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ায়, বর্তমানে বাংলাদেশে।